বিসমিল্লাহির রহমানির রহিম। কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টি হচ্ছে ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ করছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ সম্পর্কে একটি তথ্য আপনাদেরকে দেব। আমরা সবাই জানি, সারা বিশ্ব অবগত রয়েছে যে কিছুদিন আগে ইসরায়েল হঠাৎ করে রাতের আঁধারে ইরানের উপর বিমান আক্রমণ করে এবং তাদের বেশ কিছু ঊর্ধ্বতম সামরিক অফিসার্সদের হত্যা করে, এবং এর কয়েক ঘন্টা পরপরই ইরান কিন্তু পাল্টা হামলা করে বসে ইসরায়েলের উপর। সত্যিকার অর্থে ইরান যেভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা কল্পনা আর অতীত ছিল। আমরা সবাই এজ এ মুসলমান, আমরা ইরানকে ভালোবাসি এবং তাদের জয়টাই চাই। তবে আমরা আসলে কখনো চিন্তা করিনি যে ইরান এইভাবে তাদেরকে গলা টিপে ধরবে, ইসরায়েলকে একেবারে নাস্তা নাবুদ করে দিচ্ছে। মনে হচ্ছে সিনেমা, হাততালি দিচ্ছি এবং অন্তর থেকে এটা খুব খুশির একটা পরিবেশ অন্তর সৃষ্টি হয়েছে যে শেষ পর্যন্ত আমরা কিছু করতে পারলাম। আসলে এই যে প্রতিশোধ, এই প্রতিশোধের যে উচ্ছ্বাস, এটা যতটা না ইরানে আক্রমণ করেছে বলে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, তার প্রতিশোধ হিসেবে পাল্টা আক্রমণ করেছে, কাউন্টার অ্যাটাক, এর জন্য যতটা না খুশি হয়েছে সারা মুসলিম বিশ্ব, তার চেয়ে বেশি খুশি হয়েছে এটাকে দেখা হচ্ছে আপনার ফিলিস্তিনের প্রতিশোধ হিসেবে। ফিলিস্তিনকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, তার কিছুটা হলেও ঠিক একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের শহরে, বন্দরে, প্রান্তরে। যদিও ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে ধূলিসাৎ করে দিয়েছে, তার কাছাকাছি ক্ষয়ক্ষতি আমরা করতে পারিনি, ইরান পারেনি, কিন্তু কিছুটা হলো সেই চিত্র দেখে আমাদের চোখ, অন্তর, মন, প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। মনে আধ্রুম ধারুম সিনেমা দৃশ্য। কিন্তু একটি আশঙ্কা কথা আপনাদেরকে বলছি। আমি চাই আমার এই আশঙ্কাটা মিথ্যে হয়ে যাক, আমি চাই আমার এই চিন্তাটা একেবারে সম্পূর্ণ মিথ্যে হয়ে যাক। ইরান যুদ্ধে জয়লাভ করুক, আমরা হিরোর বেশি ফিরি। কিন্তু কিন্তু এতটাও সহজ হবে না ইরানের জন্য ইসরায়েলকে পরাজিত করার। কারণ ইরান যে অ্যাটাকগুলো, কাউন্টার অ্যাটাকগুলো করবে, কি করবে, কি যুদ্ধাস্ত্র ইরানের আছে, সেগুলো কিন্তু ইসরায়েল সব অ্যানালাইসিস করেছে যে ইরান আমাদের এই করতে পারবে, এখানে মারবে, এখানে জ্বলবে, এখানে পড়বে। এগুলো অ্যানালাইসিস করার পরেই কিন্তু তারা সমস্ত প্ল্যান বা ছক কষার পরেই কিন্তু ইরানে অ্যাটাক করেছে। আপনার কি মনে হয় সারা পৃথিবীতে যুদ্ধবাজ জাতি হিসেবে ইহুদি, অর্থাৎ ইসরায়েল পরিচিত, অন্যান্য দেশ যেমন অনেক কিছুতে উন্নত, তাদের চিন্তা ভাবনা, তাদের স্বপ্ন, শয়নে স্বপনে, নিশীথে জাগরণে এই ইসরায়েলের একটাই স্বপ্ন,
ইরানকে ধ্বংস করে দেবে, ফিলিস্তিনকে ধ্বংস করে দেবে, যে তার সাথে লাগতে হবে তাকেও ধ্বংস করে দেবে। হুম, সবাইকে ধ্বংস করে দিয়ে সে একা পৃথিবীতে বেঁচে থাকবে। এবং ইসরায়েলকে এটাও মনে মনে কল্পনা করে না যে আমার যে গুরু, মহাগুরু যুক্তরাষ্ট্র, তার সাথেও যদি কখনো আমার লাগে তাকেও ধ্বংস করে দেব। হ্যাঁ, এগুলো কিন্তু ইসরায়েলের মাথায় কাজ করে। ঠিক আছে, যদিও সময় সুযোগ হয় নাই, তার এখনও ওই ধরনের পরিস্থিতি আসে নাই, সে এগুলো চিন্তা করে না। বাট সে যে চিন্তা করে না, মানে মানে প্রসেসিং হয় না, বাট তার মাথার মধ্যে যে এই ধরনের প্ল্যান ঘোরে না, সেটা কিন্তু সঠিক না। সে সারা পৃথিবী খেয়ে দিয়ে সে নিজে তরতাজা হবে, এই চিন্তাই কিন্তু ইসরায়েল করে। আর যে ইসরায়েল এতটা যুদ্ধবাজ, যুদ্ধ ছাড়া যার মাথায় কিছু নেই, সে কিন্তু সব জানতো ইরান কী করবে, তারপরও করেছে। কেন করেছে? অর্থাৎ তার কাছে ইরানের এই ধরনের অগ্রাসী ভূমিকা বা ধ্বংসাত্মক রকেট, মিসাইল, এই সেই দিয়ে ইসরায়েলকে কিছু ক্ষতিগ্রস্ত করার পরেও তারা যখন অঙ্কটা করে দেখেছে রেজাল্টটা তাদের দিকেই আসবে, তখনই কিন্তু তারা ইরানকে অ্যাটাক করে বসেছে। এখন আমরা দেখছি ইরান দারুণ সিনেমার দৃশ্য করছে, এটা ভালো, প্রকৃতপক্ষে ভালো লাগছে, কিন্তু আখের পর্যন্ত কি এটা থাকবে? ইরান কতদিন মারবে? ইরান কতদিন মারবে? ইসরায়েল কি কম? ইসরায়েল, আমরা তো শুধু দেখছি আমাদের বাংলাদেশের চ্যানেল থেকে ইরান মারছে। ইসরায়েল কি বসে আছে? ইরানও কিন্তু তাদেরকে সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছে। এবার বাকি রইল মহাগুরু কি করে দেখা যাক। তবে সমগ্র মুসলিম বিশ্ব জানে যে ইসরায়েল যে হুট করে ইরানের উপর অ্যাটাক করে বসলো, এটা তার মহাগুরুর আদেশ ছাড়া হয় নাই। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রিটেন, একমাত্র বিশ্বস্ত অভিজ্ঞত ইউএসের বন্ধু, সে যেখানেই যাবে, আমেরিকা যেখানেই যুদ্ধ করতে যাবে, ব্রিটেন কিন্তু তার পেছনে যাবে। হ্যাঁ, দুই গুরু বলতে পারি, বড় গুরু ছোট গুরু। তো উনি কিন্তু একটা চ্যানেলে দেখলাম, উনি কিন্তু যুদ্ধ, এইখানে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে, উদ্বিগ্ন হয়ে উনি কিন্তু কিছু যুদ্ধ বিমান পাঠাবে। এগুলো কেন পাঠাবে? আপনার কি মনে হয় যে এখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বা একটা যুদ্ধ অবস্থাকে থামিয়ে দেওয়ার জন্য? আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে এটা আসলে ইরানকে পরোক্ষভাবে একটা হুমকি, এবং প্রয়োজনে ইরানের উপর বড় গুরুর হয়ে ইসরায়েলের সাথে মিশে অ্যাটাক করে বসবে। দেখবেন এটা হবেই, কারণ মুসলমানের সাথে যুদ্ধ লাগবে, খ্রিস্টান সম্প্রদায় অর্থাৎ পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে পক্ষ নিবে, এমন কখনো হয় নাই, কখনো হবেও না। আখেরে শেষ বেলায় দেখবেন ব্রিটেন, জার্মান, যতগুলো আছে শয়তান রাষ্ট্র, পশ্চিমা ইবলিশি রাষ্ট্র, তারা সব কিন্তু তাদের যে ইবলিশ গুরু আমেরিকা, তো এর নির্দেশে দেখবেন ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। আর যখন ঝাঁপিয়ে পড়বে, ধীরে ধীরে তারা সব আসবে ইসরায়েলে। দেখবেন যদি আলটিমেটলি সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, আমরা যেগুলো বলছি এগুলো আমাদের একটা অনুমান মাত্র, এগুলো আল্লাহ চাইলে সব ঘুরাই দিতে পারে, থামাই দিতে পারে, আল্লাহর ইচ্ছা। বাট যদি এরকম চলতে থাকে তাহলে পরে দেখবেন ইরানকে কোণঠাসা করে দেবে বিভিন্ন দিক থেকে। দেখেন ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, আছে? কে আছে ইরানের পাশে? কে এখনও সরাসরি হুমকি দিয়ে দেখে যে এই যে ইরাকের অস্ত্র, অথবা কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, পাকিস্তান, আশেপাশে যারা শক্তিধর রাষ্ট্র রয়েছে, তাদের কে ইরানের পক্ষে এখনও সরাসরি অস্ত্র বের করছে বা একটা হুমকি দিয়ে দিছে? কেউ দেয় নাই, এবং দিবও না, কখনোই দিবে না। কারণ মুসলমানদেরকে এখনও প্রচণ্ড মার খাওয়ার
বাকি আছে, প্রচণ্ডভাবে মার খেতে হবে। মুসলমান তো বিজয় হবে সেই দিন যেদিন ইমাম মাহাদি আসবে, তার নেতৃত্বে যুদ্ধ হবে। এর আগে তো মার খেতে হবে, অনেক মার খেতে হবে, কারণ এগুলো শাস্তি আল্লাহর তরফ থেকে। মুসলমান জাতিকে আল্লাহ পাঠায় নাই আরাম আয়েশ করতে, বাদশাহী করতে। তাদেরকে যুদ্ধের ঘোড়া সবসময় রেডি রাখার আদেশ আছে। তাদের জন্য আদেশ হচ্ছে জিহাদ করা। আর এখন তারা পশ্চিমাদের চাইতেও মহাপশ্চিমা হয়ে জীবনযাপন করতেছে। তো এইখানে তাদের এত আরাম আয়েশ, এত শরীয়ত বিরোধী কাজ কি আল্লাহ সহ্য করে? আপনি দেখেন, ট্রাম্প গেল কিছুদিন আগে, ডোনাল্ড ট্রাম্প, ওই আপনার আরবের কি একটা অনুষ্ঠানে, সেখানে আরব আমিরাতের মেয়েরাই তো বোধ হয় যে চুল নাড়িয়ে তাকে অভ্যর্থনা দিল। আমি সেদিনই পরিষ্কার বুঝছিলাম যে মুসলমানরা কেন মার খাচ্ছে, কেন মার খাবে ভবিষ্যতে। এখনো আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই, কারও নেই। তো ইরানের সেই সাহস আছে, আর সেই সাহস আছে বলেই মারটা খাবে। ঠিক আছে, যদিও সে প্রতিবাদী, আর প্রতিবাদীদেরকে একটু কষ্ট সহ্য করতেই হয়। আমরা চাই না এটা, আমরা চাই ইরান যেন খুব বিরচিতভাবে যুদ্ধে জয় লাভ করুক, এটা আমাদের অন্তর চাওয়া, কিন্তু সেটা এত সহজে হতে দেবে না আমেরিকা, ইসরায়েল, পশ্চিমারা। এবং খুব আমি দোয়া করি আল্লাহ ইরানকে বাঁচাক, সেভ করুক, বাট ইরানের জন্য খুব খারাপ পরিস্থিতি অপেক্ষা করতেছে। আমি নিজেও চাই আমার এই বক্তব্যটা যেন একেবারে মিথ্যা হয়ে যায়, এটা আমার আশঙ্কা। ইসরায়েল, আমেরিকা, পশ্চিমারা মিলে দেখেন ইরানকে খুবই নাস্তানাবুদ করে দিতে পারে, কারণ মুসলমানদের মধ্যে কোনো রকম ঐক্য নাই, কোনো রকম ইউনিটি নাই। এবার দেখেন এই যে আমরা এই আশঙ্কাটা কেন হচ্ছে, তার আমি একটা কারণ আপনাদের দেখাই। এই হচ্ছে আপনার ইসরায়েল এখান থেকে জর্ডান, সিরিয়া, ইরাক, এগুলো পার হয়ে ইরানে যাচ্ছে। মুসলমান রাষ্ট্রগুলো ডিঙে ইরানে গিয়ে তারা বম্বিং করছে। কি করছে? বম্বিং করছে, ইরানে প্লেন অ্যাটাক চালাচ্ছে। এই যে এতগুলো 3-4টা রাষ্ট্র পার হয়ে ইরানে গিয়ে তারা অ্যাটাক করছে, এই রাষ্ট্রগুলো কি দেখছে না তাদের আকাশ সীমা যে তারা ব্যবহার করছে? তারা কেন ইসরায়েলকে কঠিনভাবে কোনো বার্তা দিল না? জর্ডান, আমরা তো সবাই জানি জর্ডান ইজ এ মিস্টেরিয়াস ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড অফ মুসলিম, বিশ্বাসঘাতক, যে কোনো সময় চরিত্র পরিবর্তন করে দেয়। ইরাক, তারা বিভক্ত, দুর্বল। সিরিয়া, এখানে আবার আপনার ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে, এখানেও সন্দেহ আছে। জর্ডান এবং সিরিয়া হয়ে অ্যাটাকগুলো আসতে পারে। তবে আমার মতে, আমার সন্দেহ তালিকা সিরিয়া, এইখান দিয়ে আসে অ্যাটাকগুলো ইরানে, এইখান দিয়ে আসে। ওকে, যাই হোক, তো যেটা বলছিলাম, মুসলিম বিশ্ব এক হতে পারবে না আর ইসরায়েলকে প্রতিহত করতে পারবে না। চরম একটা ধ্বংসযজ্ঞ হয়তো ইরানের জন্য অপেক্ষা করছে। আর দেখেন, আমরা প্রথম যখন দেখলাম ফিলিস্তিন থেকে ইসরায়েলে অ্যাটাক করলো হামাস, শুধু একদিনের 1-1.5 ঘন্টার একটা অপারেশন ছিল। কিছু গোলাগুলি হলো, কিছু লোক মারলো, কিছুকে বন্দি বানিয়ে নিয়ে আসলো। আমরা তো হাততালি দিয়ে সারা পৃথিবীর মুসলমানরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে ইসরায়েলকে এবার একটা উচিত শিক্ষা দেয়া গেছে, হাততালি, সুখে চোখে জল চলে আসলো। কিন্তু পরবর্তীতে কি হলো?
গাজাকে ধ্বংস হতে হলো। গাজার ছেলেমেয়েরা না খেয়ে মারা গিয়েছে, যাচ্ছে এবং হয়তোবা যাবে। এইখানে বেশি আলোচনার কিছু নাই। প্রচণ্ড রকম ধ্বংসযজ্ঞের মধ্যে গাজাবাসীকে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো প্রথম কিন্তু তারা শুরু করেছিল, আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু এখনকার সেই আনন্দ আমাদের মনে আছে? নাই। ঠিক তেমনি এই যে আপনার ইরান ধুমধাম সিনেম্যাটিক হেরোইক স্টাইলে যে বম্বিং টম্বিং করতেছে, মিসাইল ছড়তেছে, এটা কয়দিন থাকে দেখি। আমি চাই, আমি দোয়া করি অনেকদিন থাকুক। আমি চাই ইসরায়েল মুছে যাক পৃথিবী থেকে, কিন্তু বাস্তবে হলেই হয়, হওয়ার সম্ভাবনা কম। ওই যে বললাম, আপনার হামাসও দিয়েছিল প্রথমে, সবাই খুশি হয়েছিলাম, কিন্তু পাল্টা প্রতিঘাতটা যখন আসলো তখন কিন্তু খুব শোচনীয়ভাবে অভিজ্ঞতা গ্রহণ করতে হয়েছে। এরকমই হতে পারে, সবাই মিলে, আমেরিকা, ইউরোপ সবাই মিলে যদি ইরাককে অ্যাটাক করে বসে, বা অ্যাটাক শুধু ইসরায়েলই করবে, তাকে অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু ট্রেনিং দিয়ে যদি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা লেলিয়ে দেয়, তাহলে ইরাকের বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই, 10%ও নাই। অ্যাকসেপ্টেন্স শুধুমাত্র যদি কোনো বড় মুসলিম রাষ্ট্র, যাদের রয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে, যেমন একমাত্র মুসলিম বিশ্বে একমাত্র কে? পাকিস্তান। পাকিস্তান যদি সরাসরি নামে, তাতেই কি কতটুকু পরিবর্তন হবে যুদ্ধক্ষেত্র? তেমন কিছু না। এখানে একমাত্র ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে আপনার কোথায়, এই যে ছোট মিয়া। আমেরিকা যদি বর্তমান বিশ্বে বড় মিয়া হয়, উনি হচ্ছে বর্তমান বিশ্বের ছোট মিয়া। চায়না মানে ছোট ভাই, বড় ভাই এক ধাপ পিছিয়ে আর কি। ছোট বলতে সেই ছোট না, এক ধাপ পিছিয়ে রয়েছেন। তো যদি সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায়, উত্তর কোরিয়া যদি সরাসরি একদম ফিল্ডে থাকে ইরানের হয়ে, রাশিয়া এই মুহূর্তে তেমন কিছুই করবে না, কারণ সেই একটা বিরাট যুদ্ধে রয়েছে, বিরাট ব্যাপক যুদ্ধে সে রয়েছে। হ্যাঁ, সে কখনো সুবিধা অবস্থানে থাকে, আবার কখনো কিন্তু ইউক্রেন তাকে পাল্টা জব্দ করে ফেলে। এরকম একটা টানাপোড়েন অ্যাকশন সিনেমা সেখানে রয়েছে। ওটা ছেড়ে সে এখানে সরাসরি আসবে না। হয়তো কিছু পরামর্শ, কিছু হুমকি থামকি দিয়ে রাখবে। আরেকটা হচ্ছে, যেটা না বললাম না, সেটা হচ্ছে আপনার আমরা তুর্কি এরদোয়ান, হ্যাঁ, তার ক্যারেক্টারটা এখানে আমরা দেখি যে সে কি রোলটা প্লে করে। উনি একটা ভাইটাল ব্যাপার হতে পারে। তুরস্ক, এই যে এখান থেকে, এখান থেকেও যদি সরাসরি ইরানকে আপনার হেল্প করে, তুর্কি, কাদের নাম বললাম? তুর্কি, পাকিস্তান, চায়না, উত্তর কোরিয়া, এই চারটা রাষ্ট্র যদি সরাসরি ফিল্ডে থাকে, আর তাদের বিগ ব্রাদার বা বিগ বস হিসেবে যদি নাম কি, রাশিয়া, ভ্লাদিমির পুতিন যদি থাকে ফিল্ডে তত্ত্বাবধায়ক হিসেবে, তখন কিছুটা ভিন্ন চিত্র হতে পারে। তার মানেও যে ইরান যুদ্ধে জয় হয়ে যাবে, এটা কখনো হবে না। এরা যদি, এই চারটা যদি ইরানের সাথে থাকে, তাহলে ব্যালেন্স অফ পাওয়ারে কি 19-20 হয়ে এটা একসময় থেমে যাবে যুদ্ধে, যে ও মারবে আর কতদিন মানে থেমে যাবে, একটা চুক্তি হয়ে যাবে, ঠিক যুদ্ধ থেমে গেল, জয় পরাজয় কিছুই নেই, যে যার যতটুকু ক্ষতি করতে পারছে, প্রাতিষ্ঠানিক আপনার
ভবন টবন উড়াই দিয়া কে কয়টা জাহাজ খাইতে পারলো কার, এইটুকুই। একটা চূড়ান্ত জয় পরাজয় বলতে এখানে কিছু হবে না। কখন হবে না? যদি এই 4টা রাষ্ট্র ইরানের পেছনে থাকে, আর যদি তারা না আসে, মুসলমান রাষ্ট্র তো আসবেই না, ভুলেই না। একটু পাকিস্তান আসবে কিনা একটু একটু বিবেচনা বিষয়, আমার মনে হয় আসবে না, অন্যান্য মুসলমান থাকবে না। তো এই 4টা রাষ্ট্র যদি না আসে, তুর্কি, চীন, উত্তর কোরিয়া, হ্যাঁ, পাকিস্তান, আর বিগ ব্রাদার বস হিসাবে রাশিয়া, এরা যদি না আসে, তাহলে পরে সামনে ইরানের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি, দুঃস্বপ্ন অপেক্ষা করছে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি এমন যেন আমাদের দেখতে না হয়, ইরান যেন অলৌকিকভাবে আল্লাহর সাহায্য নিয়ে জিতে যায়। আলহামদুলিল্লাহ। কাশফুল মিডিয়া ফ্রেমের পক্ষ থেকে আজ এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটি অনুরোধ, আমার চ্যানেল কাশফুল মিডিয়া ফ্রেম, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।